মা, আমি এখন কিছুতেই বিয়ে করব না। শোনো মা, বিয়ের পর কোনো পড়াশোনা হয় না। দজ্জাল শাশুড়ি শুধু সারা দিন আমায় দিয়ে ঘর পরিষ্কারই করাবে। আমার আর মেডিকেলে বই পড়ে পরিষ্কার করার দরকার পড়বে না। আর আমি এখন বিয়ে করব না, মানে করব না। আদ্রিত বাঁকা হাসল, নিরীহ বাচ্চার ন্যায় শোধালো, ফুপি, ওকে জিজ্ঞেস করো তো কারোর সঙ্গে লটর পটর করে কিনা, বিয়ে করতে চায় না কেন? মেয়েকে দেখে শুনে রেখেছো তো? কখন আবার কি ঘটিয়ে ফেলে, যুগ জামানা তো ভালো না, বুঝলে? বাসন্তীর চোখ বড় বড় করে চাইল মেয়ের পানে। বলিস কি, কি সাংঘাতিক! মাহেরিশা তেতে উঠল। এই, আপনি একদম বাজে কথা বলবেন না আদ্রিত ভাই। আদ্রিত মুখ নাড়িয়ে কৌতুক করে শোধালো। এখন আদৃত? গ্রেট। মাহারিসা শুষ্ক ঢোক গেল। বাসন্তী মাহারিসার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, এই, একদম সত্যি কথা বলতো, তোর আসলে এমন কিছু নেই তো? মাহারিসা মায়ের পানে করুণ চোখে চাইল। অসভ্য বিয়াদব ইতরটা তার মায়ের মনে কি সন্দেহ ঢুকিয়ে দিল। এখন এই নিয়ে সারাদিন এই ভদ্র মহিলা তার সঙ্গে খিসখিস করবে। উফ! মাহারিসা বেডে বসা নিস্তব্ধতার পানে করুণ চোখে চাইল, তার চোখে মুখে না বলা আগতে। নিস্তব্ধতা নিজেও ভাইয়ের এমন কথার বিপরীতে বারবার হোঁচট খাচ্ছে। কাহিনী কি? তার ভাই কিনা শেষে করেছে বিয়ের ঘটকালি। বাহ, বেশ ইন্টারেস্টিং তো। বাবাকে জানাতে হবে দেখছি। নিস্তব্ধতা বাসন্তীর উদ্দেশ্যে বলল, আরে আরে থামো ফুপি, আমি জানি ওর ওরকম কিছু নেই, আমায় বলে তো ও সব। তুই শিওর তো? নিস্তব্ধতা মাথা নাড়ল, তবুও বাসন্তী চোখ ছোট ছোট করে চেয়ে রইল মাহেরিসার পানে। ফুপি, তোমার বরের সঙ্গে কথা বলে তবে জানিও আমায়। আদ্রিত বেরিয়ে যাওয়ার সময় মাহেরিসার পাশ ঘেঁষে যেতে যেতে ফিস ফিস করে বলে গেল, বেস্ট অফ লাক। আই গেস তোর বিয়ে কনফার্ম। মাহারিসার ইচ্ছে হলো লোকটার শার্টের কলার ধরে এক টান দিয়ে ছিঁড়ে ফেলতে। অসহ্য! কে বলেছে তাকে তার বিয়ে ঠিক করতে? হাহ! নমি আজ হোস্টেলে ফিরে নিজের রুমে ঢুকতেই তার রাগ তরতর করে বেড়ে আকাশ ছুল। এক রুমে তারা দুজন থাকে, সে আর নিধি। মেয়েটা প্রচণ্ড রকমের পিচাস। নমি দেখলো ছোট্ট একটু রুমে, তাও আবার সমস্ত কিছু এলোমেলো। অথচ নিধি নামের মেয়েটা দিব্যি বসে বসে ফোন টিপতেছে। সকালে বের হওয়ার সময় সে সব গুছিয়ে রেখে গেছে। নমির ইচ্ছে ঠাস করে মেয়েটার গালে একটা থাপ্পড় বসিয়ে দিতে। নৌমি তো মুখ বুজে সব সহ্য করে চুপ করে থাকার মেয়ে নয়। নিধি যদি এই দুদিনে তাকে নরম পেয়ে জেগে বসে, তবে এবারে তো তার গরম দেখাতেই হবে। প্রতিদিন একই কাজের পুনরাবৃত্তি সে কিছুতেই সহ্য করবে না। সে এতটাও ভালো মানুষ নয়। উচিত জায়গায় উচিত জবাব দিতে তার চোপায় একটুও বাঁধে না। নৌমি দাঁতে দাঁত চেপে বলে, আমার ব্যাগে কে হাত দিয়েছে? নিধি ফোন দেখতে দেখতে জবাব দিল, আমার গামছাটা না খুঁজে পাচ্ছিলাম না, তাই তোমারটা নিয়েছি। নমির গা গুলিয়ে উঠল। একজনেরটা অপরজন কি করে ব্যবহার করতে পারে? সে দাঁতের দাঁত চেপে রাগ সংবরণের চেষ্টা চালালো। দুপুরে খেয়েছো, এটো থালা বাসন আমার বিছানায় কেন রেখেছো? ও, আমার বিছানায় রাখলে তো নোংরা হয়ে যাবে, তাই তোমারটাই রেখেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার বিছানায় রাখলে নোংরা হবে, আর আমার বিছানায় রাখলে নোংরা হবে না। নিধি নির্লিপ্ত ভঙ্গিতে কানে হেডফোন দিতে দিতে বলল, কি বললে? শুনতে পাইনি। তোমার বিছানায় রেখেছি, তুমি তো ছিলে না। নৌমি মেজাজ হারালো। চট করে নিজের বিছানার ওপর রাখা নিধির থালা বাসন ওর বিছানায় ছুঁড়ে ফেলল। বিছানা ময়লা পানিতে একাকার হলো। এতেই নৌমি ক্ষান্ত হলো না। নিধির কানের হেডফোনটা নিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলল। নিধি হতবিহবল দৃষ্টিতে চেয়ে রইল। এমনিতেই তার মেজাজ খিচিয়ে আছে। নৌমি চিৎকার করে বলল, ফার্দার যদি আমার সঙ্গে টেক্কা দিতে এসেছো, পরের বার ময়লা পানি তোমার বিছানায় নয়, তোমার মাথায় ঢালবো। ফাজলামি করো তুমি আমার সাথে। রুমের মাঝে খাবারের প্যাকেট ফেলে রাখো, সেগুলো আমি পরিষ্কার করি। আমার গামছা দিয়ে তুমি গোসল করবে। আমার বিছানায় তোমার খাওয়া এটো প্লেট রাখবে। ফালতু মনে হয় তোমার আমায়? কিছু বলি না দেখে কি মাথা কিনে নিয়েছো? বেয়াদব মেয়ে কোথাকার, ফালতু যত সব। এই মেয়ে, তুমি আমায় কোনোদিন দেখেছো তোমার মতো ফালতু কাজগুলো করতে? ইউ, তোমার সাহস কি করে হয় আমার সঙ্গে এই মিসবিহেভগুলো করার? তুমি জানো আমি কে? নৌমি বলল, তুমি যেই হও না কেন, আমি আর তোমার সঙ্গে এই রুমে থাকছি না। আমি আজই অথরিটিকে জানাবো। জানো কে নিষেধ করেছে তোমায়?
তোমার সঙ্গে থাকতে আমি মরে যাচ্ছি না। পাশের রুমে সিনিয়র আপু লতা দুজনের চিৎকার চেঁচামেচি শুনে বেরিয়ে এলো। লতা নমিকে শান্ত করতে চেষ্টা করলো। লতা আপুর কথার ধীরে ধীরে নমি শান্তও হলো। লতা মেয়েটা বোধ হয় জাদু জানে, নমির তো তাই মনে হয়। একদম কিরকম করে বড় বোনের মতো আদর করে সব সময় তাকে। লতা নিধিকে ধমক দিয়ে বলল, শুনুন আপু, আপনি না এর মধ্যে নাক গলাবেন না। লতা নমিকে শান্ত করে নিজের রুমে নিয়ে গেল। নিধির আগে পাশে থাকা টেবিলের বই ফ্লোরে ছুঁড়ে ফেলল। সন্ধ্যার পর সাদাফ হন্তদন্ত হয়ে ছুটে এলো হসপিটালে। ততক্ষণে মাহরিসা ওরা সবাই চলে গিয়েছে নিজ নিবাসে। কেভিন তখন ফাঁকা। নিস্তব্ধতা তখন একাই চোখ বুজে বসেছিল। সাদাফের কপালে চিন্তার গাঢ় রেখা দৃশ্যমান। সাদাফের কণ্ঠে শত বিরক্তি। কি ব্যাপার নিরু, তুই পচামার্কা হসপিটালে পড়ে আছিস আর আমি তোকে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছে। নিস্তব্ধতা কৌতুক করে বলল, ও আচ্ছা, তুই আমায় সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছিস? ভালো, খুব ভালো। আমায় খোঁজার আগে নিজের ফোনটা একবার চেক করে নিয়েছিলিস তো? সাদাফ সঙ্গে সঙ্গে জিভে কামড় দিয়ে মাথা চুলকাল। নিস্তব্ধতা কঠোর স্বরে বলল, তুই আমার সামনে থেকে যা, এক্ষুনি যাবি, এক্ষুনি মানে এক্ষুনি। সাদাফ নিস্তব্ধতার পাশে গিয়ে বসে দাঁত কেলিয়ে হেসে শুধালো, সত্যি দেখিনি দোস্ত, ওসব কথা পড়ে। আগে তুই বল, তোর এমন জিরাফের শরীর নিয়ে পড়লি কেমন করে? অবশ্য পড়তেই পারিস, তুই তো বাতাসের আগে দৌড়াস। এই একদম ফালতু কথা বলবি না সজনে ডাটার বাচ্চা। আমি না বললে আর কে বলবে বল? তোর আত্মা বলবে, ইডিয়েট। সাদাফ দাঁত কেলিয়ে হাসল। চট করে সে নিস্তব্ধতার পায়ে হাত দিল। এই নিরু, কোথায় ব্যথা পেয়েছিস? দেখি দেখি, কিভাবে হাঁটিস বলতো? তোর চোখ খুলে হাতে ধরে দেওয়া উচিত। আরে কি করছিস? নিস্তব্ধতা পা সরিয়ে নিতে চাইলে সাদাফ চোখ গরম করে চাইল। তোর পায়ে কি সোনা বাঁধিয়ে রেখেছিস? আমি চুরি করে নিয়ে যাব? তুই আমায় যাই ভাবিস না কেন, আর যাই হোক চোর নয়। নিস্তব্ধতা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলল, তুই চোর নোস, তুই 1 নম্বরের নাম্বার 1 চোর। সাদাফ চোখ বড় বড় করে বলল, ওরে মিথ্যুকের মিথ্যুক, কি চুরি করেছি তোর? নিস্তব্ধতা হাসলেও জবাব দিল না। দুজনের হাসি খুনসুটিতে অনেকটা সময় পেরোলো। তাসফি কেবিনের দরজার সামনে থেকে সরে গেল খুব সাবধানে। তাসফির এখনো খুব করে মনে আছে, নিস্তব্ধতা যখন বিছানায় পড়েছিল সাদাফ সারাদিনে ছুটতে ছুটে আসতো। কখনো কখনো পরনে টি শার্ট উল্টো, তো কখনো পায়ের জুতো ভিন্ন। এসব ভুলগুলো কেন হতো? ছেলেটা শুধু কি বন্ধুত্বের খাতিরে? বন্ধুর চিন্তায় মশগুল হয়ে তাসফি মুচকি হাসল। কালই সে আর নিস্তব্ধ, সুজন আর আশার সঙ্গে কথা বলবে খুবই গোপনীয় কথা, ভীষণ সিক্রেট। হুশ। নতুন দিন, নতুন সকাল, সঙ্গে প্রতিদিনের ন্যায় সূর্যিমামার আগমন ধরণীতে খুবই নাটকীয় ভঙ্গিতে। কখনো আকাশ মেঘলা, তো কখনো ভীষণ উজ্জ্বল। মানব জাতিকে এভাবে দুমুখ সাপের পরিচয় দিতে প্রকৃতি বোধহয় ভীষণ আনন্দ পায়। কাশফি একা একাই ঘুরে ঘুরে দেখছে ভার্সিটির পেছনের দিকটা। গতদিন অদিতি বলেছিল এদিকটা ভীষণ সুন্দর ফুলের বাগান আছে, সেখানে ওর জ্বালা কাশফুলও নাকি রয়েছে কিছুটা জায়গা জুড়ে। ঋতুতে এখন শরৎকাল ঠিকই, কিন্তু বৃষ্টির প্রকোপ আর আকাশের ছেলে মানুষই দেখে কে বলবে ইহা বর্ষাকাল নয় শরৎকাল গো, শরৎকাল। মানুষের মতন প্রকৃতিও মুহূর্তে পাল্টাতে পারে গিরগিটির ন্যায় রং বদল। কাশফি উত্তরের দিকে হাঁটল। ওই তো ওদিকটায় খানিকটা জঙ্গলের ন্যায়, সেখানে ফুটে রয়েছে নাম না জানা বনফুলের সঙ্গে কাশফুলের সমাহার। কাশফুলের সঙ্গে তার সম্পর্ক খানিকটা তিক্ততায় মোড়া। নিজের নাম কাশফি বলে কাশফুলকেও সে ভীষণ পছন্দ করত। ছোটবেলায় ছেলে মানুষই মন তাকে মনে করিয়ে দেয় কিছু তিক্ত অনুভূতির দাবানলের হদিশ। তার কথা বলতে সমস্যা হওয়ার কারণে নিবিড় ভাইয়াকে নিবিড় বলে ডাকতে অপারগ ছিল সে। নিবিড়ের বদলে হয়ে যেত নিবিদ। বহু কষ্টে বর্তমানে তা সে সংশোধন করেছে। তা যে করতেই হবে, সে তো আর ছোট নেই। বড় হতে হতে মানুষ অনেক কিছু শিখে যায়। নামের এই অদল বদলের কারণে সে সবসময় নিবিড়ের কাছে ধমক খেয়েছে। ছোট থেকে নিবিড় তাকে পছন্দ করত না, কেন জানি না, এক ধরনের হিংস্রতা কাজ করত তার প্রতি। সে হিংস্রতা কাশ্মীর ভাবনা পর্যন্তই নাকি আদৌ সত্য তা সে জানে না, জানার চেষ্টা করেনি কখনো, ইচ্ছে হয়নি কেন জানি না।
কাশ্মীর ছোট সময়ে নিবিড়ের সঙ্গ খুব পছন্দ করত। নামের বিকৃতির কারণে সে কয়েকবার নিবিড়ের হাতে থাপ্পড়ও খেয়েছে। কিন্তু ওই যে আছে না, বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে মানুষের চাহিদাও বাড়তে থাকে, সঙ্গে পছন্দ অপছন্দ পরিবর্তন হতে থাকে খুব করে। পছন্দের জিনিস যে কখন অপছন্দের তালিকায় চলে যায় বোঝাই মুশকিল। যত বড় হয়েছে কাশ্মীর বুঝতে শিখেছে নিবিড় তার সঙ্গ পছন্দ করে না, তবে সে কেন নিবিড়ের সঙ্গ পাওয়ার চেষ্টা করে, কষ্ট পেয়ে বিষাদে মন ভরায়। প্রশ্নই ওঠে না। সে তো বেহায়া নয়। ছোট সময়ের ধমকগুলো আসলেই ধমক ছিল। আদ্রিত ভাইয়ের ন্যায় কোনো আদুরের ধমক ছিল না সেগুলো। ক্লাস 5-এ পড়াকালীন একদিন কাশফি সহ তার কিছু বন্ধুরা মিলে ক্ষেত থেকে কাশফুল তুলে আনলো। তখন ছিল শরৎকাল, আকাশ স্বচ্ছ নীল। তাদের স্কুলের সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে তখন বন্ধুদের সঙ্গে আড্ডা দিত নিবিড় ভাই। ফেরার পথে নিবিড় তাকে কাজে ডাকলো। নিবিড়ের পাশে তার বন্ধুদের দল। তোতলা রানী, শোন, এদিকে আয়। কাশ্মীর ছোট ছোট কদম ফেলে নিবিড়ের পাশে গিয়ে দাঁড়ালো। তোতলা বলে ডাকায় সে লজ্জা পেয়েছিল ভীষণ। সেবার সে মাত্রই বয়স সন্ধিতে পা দিয়েছিল। অপরাধ, লজ্জা, ভয়, সংকোচ তার মাঝে কাজ করত তীব্রভাবে। বলো নিবিড় ভাইয়া। বাক্যটি উচ্চারণ করতেই সকলে একত্রে হেসে উঠল জোরে জোরে। সেই হাসির সঙ্গে যোগ দিল নিবিড় নিজেও। কাশ্মীর চোখ ভিজে এলো। নিবিড় বলল, তোতলা রানী, একটা কবিতা শোনা তো। আচ্ছা থাক, কবিতা শোনানো লাগবে না, তুই বরং এই ফুলগুলো আমায় দে। বলেই নিবিড় কাশ্মীর হাত থেকে ফুলগুলো নিয়ে কাশ্মীর মুখে ছুড়ে দিল। কাশ্মীর অপমানে কাঁদতে কাঁদতে সেদিন বাড়ি ফিরেছিল। আসলে মানুষের জীবনের রং কখন কখন হুটহাট বদলে যায় বলা মুশকিল। তার উপর মানুষ নিজের মাঝে কতগুলো রং সর্বক্ষণ ধারণ করে ঘুরে নিয়ে বেড়ায়, সেটা বলা আরও মুশকিল। এত এত মুশকিলের মাঝে কখন যে পছন্দের জিনিসগুলো ধীরে ধীরে অপছন্দের লিস্টে দাগ কেটে নেয় সেটা বলাও বড্ড মুশকিল। সে থেকে কাশফুলের প্রতিও তার অনীহা কাজ করত। তবে গত পরশু সে তার মাঝে ভিন্ন কিছুর উপস্থিতি ঠাউর করেছে। গত পরশু সে যখন ব্যাগ গোছাচ্ছিল, সাদা আর সবুজের মিশেলে একটি চিরকুট সে পেয়েছিল। তাতে শুধু একটি শব্দ লেখা ছিল, কাশফুল। ভীষণ অবাক হয়েছিল সে এই অদ্ভুত চিঠি পেয়ে। এমন অদ্ভুত চিঠির মানে কি? নাম নেই, ধাম নেই, না আছে কোনো বাক্যের গঠন। এক শব্দে কি কখনো চিরকুট হয়? কে বা রাখলো তার ব্যাগে এমন ঢঙের চিঠি? কেন জানি না আজ ভার্সিটিতে আসার পর তার চিরকুটটির কথা খুব করে মনে পড়ছিল। তার ইচ্ছে করছিল আজ অনেকগুলো দিন পরে কাশফুলদের স্পর্শ পেতে, তাদের গায়ে আদরে হাত বোলাতে। ভাবনার মাঝে কখন যে সেই গোলাপ গাছের লাল গোলাপখানা ছিঁড়তে গিয়ে কাটার খোঁজে খেল সে হুঁশ তার নেই। নিজের হাতে ঠান্ডা পুরুষালী হাতের স্পর্শ পেতেই চমকে উঠল কাশফি। পরপর শোনা গেল নীলাদ্রর ভারী তীর্যক কণ্ঠস্বর। এই যে মেয়ে, কি করছো তুমি এখানে? জানো না পারমিশন ব্যতীত ভার্সিটির লিগ্যাল জিনিসে এভাবে হাত দেওয়া নিষেধ? নীলাদ্রর হঠাৎ গম্ভীর হুঁশিয়ারি কণ্ঠে কাশফি ঘাবড়ে গেল। মাহিন সারাদিন ক্লিনিকে থেকে রাতে করে বাসায় ফিরে। আজ ব্রেকফাস্ট টেবিলে বাসন্তী সত্যি সত্যি আদ্রিতের শেখানো বুলি মাহিনের নিকট উগড়ে দিল। মাহিন, তোমার একটা কথা বলার ছিল। ভাবছি মাহরিসার বয়স তো কম হলো না, মেয়েরা 20তেই বুড়ি হয়ে যায় বুঝলে। তার উপর আমাদের মারুর তো সে সময় পেরোলো আরও আগে। আদ্রিত বলছিল ওর কাছে পাত্র আছে, তুমি হ্যাঁ বললেই ও মাহরিসার জন্য কনফার্ম করে দেবে। পড়াশোনা নিয়ে চিন্তা করো না, বিয়ের পরে পড়বে, সমস্যা কোথায়? মাহরিসা মাত্র রুটির টুকরো মুখে নিয়েছিল। মায়ের কথা শুনে তার খাবার গলায় বেঁধে কাশি শুরু হলো। মাহিন বাসন্তীর কথার জবাব না দিয়ে মাহরিসার দিকে পানির গ্লাস এগিয়ে দিল। মাহরিসা পানিটুকু ঢকঢক করে গিলে ফেলল এক নিঃশ্বাসে। মাহিন হেসে বলল, মারু মামুনি, তোমার অসুবিধা হলে রুমে যাও, কেমন? মাহরিসার মন যেতে অনিচ্ছুক হলেও বাবার আদেশে যেতে বাধ্য হলো। তার বাবা এই গুণটি কি করে জব্দ করেছে কে জানে। অতিরিক্ত রাগ কিংবা কাউকে বিরক্ত মুখে কথা বলতে নিলেও সে হাসবে। এই যে মাহরিসাকে মাহিন আদেশ করলেও হেসে। কথা শুনে বোঝার কোনো উপায় নেই তার ধরন। মাহরিসা চলে যেতেই বাসন্তী আবারও বলতে নিল, আদ্রিত বলছিল মারুর বিয়ে দেরিতে দিয়ে শুধু শুধু জামাইকে কষ্ট দিয়ে কি লাভ? জামাইটা কে বাসন্তী? বাসন্তীর কথা মাহিন মাঝপথে কেড়ে নিয়ে শুধালো। বাসন্তী ভাবনায় পড়ে গেল, আসলেই তো জামাইটাকে, সেটাই তো সে আদ্রিতকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছে।
মাহিন গম্ভীর কণ্ঠে বলল, আমি যেন কতগুলো বছর আপনার জন্য অপেক্ষা করেছিলাম বাসন্তী। বাসন্তী জবাব দিতে পারল না, তার চোখ ভিজে এলো। মাহিন আবারও বলল, আমার মেয়ের জামাইকে হতে হবে তার শ্বশুরের মতোই ধৈর্যশীল। অধৈর্য হওয়া মোটেও চলবে না, বুঝলে বাসন্তী? বাসন্তী ফট করে বলল, যদি তোমার মতো এত ধৈর্য তার মাঝে অবশিষ্ট না থাকে মাহিন। মাহিন হাসল, হাত ধুয়ে বাসন্তীর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তবে ধরে নাও তোমার মেয়ের জামাই হবে তোমার ভাইয়ের থেকেও 2 ডবল উপরে, একদম উপরের লেভেলের, আলট্রা প্রো ম্যাক্স। জাস্ট বোম ব্লাস্ট হবে, তুমি আমি কেউ ঠেকাতে পারবো না। মাহিন চট করে বাসন্তীর বাম ডান দুগালে চুমু খেয়ে হেসে রুমের দিকে এগোলো। বাসন্তী হতবাক নয়নে সেদিকে চেয়ে রইল। কি বলে গেল আর করে গেল পাগল লোকটা। মন্ত্রমুগ্ধ সকাল। হসপিটালের জানালার ফাঁক গলিয়ে সূর্যি মামার একগুচ্ছ আলোক রোশনি তীব্রভাবে হানা দিচ্ছে নিস্তব্ধতার পুরো মুখশ্রী জুড়ে। ঘুমের ঘুরে বিরক্তিতে কপাল কুঁচকে আপনা আপনি তার পিট পিট করে চোখ মেলে চাইতেই তার সামনে তার পানি ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকা যুবককে দেখে মৃদু চিৎকার দেয় নিস্তব্ধতা। ভয়ে বুক তার ধুকধুক করছে। আশ্চর্য, ছেলেটা কি রাতে বাড়ি যায়নি? সাদাফ এখনও আগের নেই এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিস্তব্ধতার মুখশ্রীর পানে। নিস্তব্ধতা দাঁতের দাঁত চেপে শুধায়, গাধার বাচ্চা গাধা, ভূতের মতো তাকিয়ে আছিস কেন? আমার কলিজা বের করে নিতে চাইছিস? সাদাফ মাথা নেড়ে শুধালো, হুম, দেখিলাম। কি দেখছিলি? দেখিলাম কি করে মেয়ে মানুষের নাল পরে ঠোঁটবে। ভেরি ভেরি ইন্টারেস্টিং কনসেপ্ট। নিস্তব্ধতার সঙ্গে সঙ্গে মুখে হাত দিল। চি সজনেটার বাচ্চা, তুই আস্ত একটা খবিস, আর আমি ঘুমালে মোটেও আমার মুখে এইটো জমে না। ফালতু কথা বলবি না বিয়াদব। সাদাফ গা দুলিয়ে হাসল। ঠিক ঘুমানোর সময় এবারে আমি সিরিয়াসলি সিসি ক্যামেরা লাগিয়ে রাখবো। চুপ, তোর সিসি ক্যামেরা আমি এক আছাড় মেরে ভাঙবো। আবার জোরে লাগাবো, সমস্যা কি? নিস্তব্ধতা এক পলক সাদাপের হাতে থাকা ঘড়ির পানে রাগী দৃষ্টিতে তাকালো, আরেকবার সাদাপের পানে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো, এই সত্যি করে বলতো, তুই বাড়ি তো যাসনি? এই সকাল 7টার সময় তোর ঘুম ভাঙলো কেমন করে, যাকে হাজার ফোন দিয়েও সকালে তোলা যায় না? সাদাপ চেয়ার ছেড়ে উঠতে উঠতে রাগ দেখিয়ে শুধালো, তোকে কে বললো আমি বাড়িতে যাইনি? এক রাত ঘুম না হলে আমার কতটা ক্ষতি হবে তুই জানিস? তোর কোনো আইডিয়া আছে? এক রাতে গিয়ে ঘুমিয়ে কি আবার আসা যায় না? সকালে আবার এসেছে, তাতে প্রশ্ন করিস নি? রো ডিসকাস্টিং। সাদাপ অহেতুক মেজাজ দেখিয়ে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। নিস্তব্ধতা চোখ ছোট ছোট করে চাইল। সাদাপ বলল সে নাকি বাড়িতে গিয়েছিল, কিন্তু ছেলেটা লাল বর্ণ ধারণ করা চোখ দুটো এলোমেলো মাথা কি করে লুকাবে সে নিস্তব্ধতার থেকে? রাতে সাদাপের সঙ্গে কথা কাটাকাটি করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল সে বলা মুশকিল। আর সাদাপের অবস্থান করে নেওয়া রাতের চেয়ারটা ঠিক আগের জায়গায় আছে, একটু নড়চড় করেনি। তবে নিস্তব্ধতা কেমন করে বিশ্বাস করবে অসভ্যটা সত্যি বাড়িতে গিয়েছিল কিনা? এই যে মেয়ে, কি করছো তুমি এখানে? জানো না পারমিশন ব্যতীত বার্থিটির লিগ্যাল জিনিসে এভাবে হাত দেওয়া নিষেধ? পুরুষালী কণ্ঠে কাশফি চমকে উঠিয়ে ভীতু চোখে উপরে তাকালো। তাকে র্যাক দেওয়ার সময় সেদিনের ক্রমাগত ফোন কল করতে থাকা নীলাদ্র নামের ছেলেটাকে দেখে সে আরও ভীতু হলো। ছেলেটা তার হাতখানা এখনো ধরে আছে। কাশফি হাত মোস্টামুষ্টি করতে নীলাদ্র হাতের বাঁধন ছেড়ে দিল। তির্যক কণ্ঠে শোধালো, দাঙ্গে থাকা মাসের ন্যায় চটপট করছো কেন? ভয় পাচ্ছ নাকি? ভেবো না, কেটে কুটে ফ্রাই করে খাবো না, সোজা মাছ নদীতে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। কাশফি শুষ্ক ঢোক গেল। আসলে শোনো মেয়ে, আমি এখানে কোনো সুদ আসলের হিসাব করতে আসিনি। ওইসব ব্যবসায়িক জিনিসপত্রে আমি বড্ড কাঁচা। কাশফি ড্যাব ড্যাব করে চেয়ে রইল নীলাদ্রর পানে। আশ্চর্য, ছেলেটা এত কথা বলছে কি করে? কই সেদিন যখন তাকে অসভ্য গানটা গাইতে হলো তখন তো মুখে খই ফোটেনি তার। এখন তো মুখ থেকে খুব ঝরঝর করে ঝরছে কথার প্রলাপ। শুধু মুখশ্রী হতে কামানের গোলা ছোটাই বাকি আছে আর কি। কাশফি সামান্য তুতলে বলল, শুনুন, আমি কোনো হিসাব শেখাচ্ছি না আপনাকে, শুধু বলছিলাম আমি মনের ভুলে
ছিঁড়েছিলাম গোলাপটা। নীলাদ্র কাশ্মীর পানের তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে শুধালো। মনের বলেই কিন্তু মানুষ পিছলে পড়ে, সজ্ঞানে কেউ কাদামাটিতে পিছলে পড়ে না কখনো। ঠিক আমার বাবা পড়েছিলেন এভাবেই, তার জন্য তাকে পস্তাতে হচ্ছে আজও। আর যাদের করা ভুলের জন্য আমার বাবার এই অবস্থা, তাদেরও আমি ছেড়ে দেব না। এই যে ঠিক যেমন করে আর মনে তুমি কাটার খোসা খেলে তো। কথা বোঝার স্বার্থে কাশ্মীর চোখ গোল গোল করে চাইল, তবুও নীলাদ্রর কথার আগামাথা তার কিছুই বোধগম্য হলো না। কি করছিস তোরা এখানে? সাদাব আর নিবিড়ের হঠাৎ আগমনে পরিবেশ থমথমে হয়ে উঠল। নীলাদ্র পিছু ঘুরে হেসে বলল। ও সাদাব, নিবিড়, আয় আয় আয়। নীলাদ্র ডাক শুনে মনে হচ্ছে সে তার পোষা মুরগিকে কাছে